পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সাধারণ ভগ্নাংশ এর কিছু বেসিক আলোচনা। অর্থাৎ এমন সব বেসিক প্রশ্ন থাকবে এই ভিডিওতে, যেসব বেসিক প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করে ফেলো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এক্সামে যা আসবে, যেসব সৃজনশীল আসবে, যেসব সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেসব শূন্যস্থান আসবে এই সাধারণ ভগ্নাংশ থেকে সেগুলা তোমরা অনায়াসেই কি সমাধান করতে পারবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের এই অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সবাই কন্টিনিউ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, সাবস্ক্রাইব। এখন আমি এই অধ্যায়ের যেসব হৃৎপিণ্ড রয়েছে, অর্থাৎ বেসিক, যে কথাটা আমরা সবাই জানি, বেসিক মানে হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ একটি অধ্যায় কাজ করে মূলত বেসিকের উপর। অর্থাৎ বেসিক মানে এইটা, যেমন তুমি অঙ্ক করতে বসে গেলে কিন্তু তুমি কি 1 2 চিনো না, তাহলে কি তুমি অঙ্ক করতে পারবে না? তাহলে 1 2 হচ্ছে বেসিক। তেমনি ভাবে এই অধ্যায়েরও বেসিক আছে। চলো আমরা এই বেসিক গুলো আলোচনা করি। এই বেসিক গুলো আমরা যখন এই অধ্যায়টিকে পুরোপুরি পড়ে নেব রিডিং, তখন আমরা এই বেসিক গুলা পেয়ে যাব। তাহলে চলো আমরা খুঁজে বের করি এই বেসিক গুলা কি কি। এখানে রয়েছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি সাধারণ ভগ্নাংশের দিকে তাকাই তাহলে আমরা একটি প্রশ্ন পাবো, ভগ্নাংশ কি। অর্থাৎ এই ভগ্নাংশ কি, এইটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, ভগ্নাংশ কাকে বলে এটির সংজ্ঞা জেনে নাও। ভগ্নাংশটা কি, ভগ্নাংশ নিয়ে কিছু রিসার্চ করো, তাহলে এই যে এই অধ্যায়টা আছে এই অধ্যায়টা সম্পর্কে না হলেও তোমরা কিছু ধারণা পেয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমরা একটি পেয়েছি যে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এই যে মিশ্র ভগ্নাংশ, এই যে আমরা এখানে প্রশ্ন লিখে দিছি যে মিশ্র ভগ্নাংশ কি। মিশ্র ভগ্নাংশ কি সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এটাই আমরা দুইটা কিন্তু বেসিক বিষয় পেয়ে গেছি। যে প্রথম হচ্ছে আমাদেরকে ভগ্নাংশ কি জানতে হবে, মিশ্র ভগ্নাংশ কি সেটা জানতে হবে, মিশ্র ভগ্নাংশ কিভাবে রূপান্তর করা যায় সেটা জানতে হবে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা জানতে হবে, মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। এইসব হচ্ছে বেসিক আলোচনা। আমরা মিশ্র ভগ্নাংশ কি সেটা লিখে ফেলছি। এরপর তোমরা আরেকটা দেখতে পাচ্ছ, অপকৃত ভগ্নাংশ কি। অপকৃত ভগ্নাংশ, এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ কি, এটি দেখতে কেমন, এটিকে কিভাবে সমাধান করা যায়, এটিকে কিভাবে তৈরি করা যায়। অপকৃত ভগ্নাংশ, এটাই হচ্ছে অপকৃত ভগ্নাংশের বেসিক। অর্থাৎ এগুলো হচ্ছে এই অধ্যায়ের হৃৎপিণ্ড, যেগুলা যদি তুমি না জানো তাহলে এই অধ্যায়ে তুমি পরীক্ষায় 0 পাবা। ঠিক আছে, তাহলে এই যে বেসিক গুলো আমি এখানে লেখাছি, এই বেসিক গুলা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা কিন্তু তিনটা বেসিক পেয়ে গেছি, একটা দুইটা তিনটা। তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। এখানে আমাদের সাথে কি নিয়ে আলোচনা হয়েছে, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে, এখানে হর একটি শব্দ পেয়েছি আমরা, হর একটি ওয়ার্ড পেয়েছি, হর পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সঙ্গে লব আর একটি পেয়েছি সঙ্গে যোগ করি। ঠিক আছে, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে বসাই, হর একই থাকবে। তার মানে এখানে আমরা প্রশ্ন লিখতে পারি হর কি, লব কি, লব কি, হর কি। আমরা এই দুইটি প্রশ্ন পেয়ে গেলাম। এগুলা তো তোমরা জানো, ক্লাস 4 এ আলোচনা রয়েছে লব এবং হর নিয়ে। কিন্তু তারপরেও যারা মূলত আহ, কিছু লো লেভেলের স্টুডেন্ট, কিছু গণিতের ক্ষেত্রে তোমার কিছু সমস্যা হয়, তাদের জন্য মূলত এইসব লব কি হর কি এই দুটি জিনিস জানা অত্যন্ত জরুরি। আর যারা জানো তারা তো ভেরি গুড। তারপরে আমরা যদি আরো নিচে যাই, এখানে দেখো চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত, অপকৃত এবং মিশ্র ভগ্নাংশের সম্পর্কে জেনেছি। এখানে আমরা পেয়েছি প্রকৃত ভগ্নাংশ আর একটি কথা। তার মানে এখানে আমরা এই যে আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমরা সেটা থেকে একটা রাইট দিয়ে দিলাম। অপকৃত ভগ্নাংশ কি সেটা আমরা লিখে ফেলছি, মিশ্র ভগ্নাংশ কি সেটাও আমরা লিখে ফেলছি আমাদের বেসিকে। আচ্ছা, তারপর আমাদের আর কি রয়েছে আমরা দেখি, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর। ঠিক আছে, আচ্ছা মিশ্র ভগ্নাংশকে, এই যে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর, কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। তাহলে আগে জানতে হবে মিশ্র ভগ্নাংশ কি, আগে জানতে হবে মিশ্র ভগ্নাংশ কি, তারপর ওই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখি তো আর কি রয়েছে, রং করি, খালিঘর পূরণ করি, এইসব তেমন এইসব যখন তুমি এই উপরের গুলা, এই যে উপরে যে 4 5টা বেসিক আমি এখানে দাগ দিয়েছি, এইগুলা যখন তুমি শেষ করে ফেলবে তখন তোমার কাছে এই যে খালিঘর পূরণ করে এইগুলা তোমার কাছে কি পানি হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। আচ্ছা, কিভাবে অপ্রকৃত আচ্ছা, এই যে একটা প্রশ্ন, আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। এগুলা কিসে রয়েছে? এগুলা রয়েছে মিশ্র ভগ্নাংশে। এগুলাকে কি বলে? মিশ্র ভগ্নাংশ বলে। আমরা তো এখানে লিখে ফেলছি যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এটিকে আর আমরা আলাদাভাবে লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই পৃষ্ঠা ৪৯ পর্যন্ত আমরা পেয়ে গেলাম ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা বেসিক। ঠিক আছে? তারপরে আমরা পরে যাই, দেখি আমরা এখানে কি রয়েছে। আমরা কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন হলো আগে ছিল মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর। এখন কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, এইটার কথা বলতেছে আমাদেরকে। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা বেসিক পেলাম যে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করাটাও আমাদের এই অধ্যায়ের জন্য শিখতে হবে। আর কি রয়েছে? আমরা দেখি লোভের দিকে লক্ষ্য করি, এগুলা দরকার নাই। অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর দরকার নাই। এগুলো আমরা লিখে ফেলছি। আর কি আছে আমরা দেখি। আহ ওকে, এখানে খালি ঘর পূরণ করি, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর, এইটা আমরা লিখে ফেলছি, কিন্তু এইটা আমরা লিখে ফেলছি। এগুলা পানির মতো সহজে, যখন এই বেসিক গুলা তুমি শেষ করে ফেলবে, এগুলা পানির মতো সহজ হয়ে যাবে। আর যেখানে 3/1 এর সমতুল্য ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। এখন আমরা আরেকটি বেসিক পেয়েছি, সেটি হচ্ছে কি সমতুল্য ভগ্নাংশ। সেটি কি সমতুল্য ভগ্নাংশ? দেখি তো আমরা লিখেছি কিনা। কিভাবে একটি ভগ্নাংশে এর সমতুল্য ভগ্নাংশ তৈরি করা যায়, এই যে আমরা এটা লিখে ফেলছি। ঠিক আছে? তাহলে সমতুল্য ভগ্নাংশ কি সেটা বেসিক তোমাকে জানতে হবে। এই বেসিকটা তোমাকে জানতে হবে। আগে বুঝতে হবে সমতুল্য ভগ্নাংশ কি। তারপর বুঝতে হবে সমতুল্য ভগ্নাংশ কিভাবে বের করা যায়। কিভাবে একটি ভগ্নাংশকে সমতুল্য ভগ্নাংশে রূপান্তর করা যায়। এখানে ৩ টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ ৩ টি তোমাকে জানতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের বেসিক। এই যে ডান পাশে যেসব আমি লিখে রেখেছি যেগুলো, এগুলো হচ্ছে এই অধ্যায়ের হৃৎপিণ্ড। যেগুলা যদি তুমি না জানো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে এই অধ্যায় থেকে যাই আসুক না কেন তুমি তা সমাধান করতে পারিবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই, কোনো ভগ্নাংশকে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। এই যে জিনিস, এইটা হচ্ছে বেসিক আলোচনা। এটা কিন্তু যখন তোমরা এই যে সমতুল্য ভগ্নাংশ বের করা শিখবে, তখন এই ট্রিক্সটা কাজে লাগবে। এটাই হচ্ছে সমতুল্য ভগ্নাংশে বের করার মেইন ট্রিক্স। যে কোনো ভগ্নাংশকে হর এবং লব একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। এখানে বলেছে ৮/৩ এর ৪টি সমতুল্য ভগ্নাংশ লিখে, ৪টি না ১০০টাও তুমি চাইলে কি লিখতে পারবে। কিন্তু যদি তুমি বুঝে ফেলো যে আসলে সমতুল্য ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়, তখন ১টি কেন ১০০টিও তুমি চাইলে বের করতে পারবে। এখানে কি রয়েছে ২৪/৮ এর সমতুল্য ভগ্নাংশ, এই যে কিভাবে তৈরি করা যায় তা চিন্তা করি, আমরা এটা লিখে ফেলছি। কোন ভগ্নাংশ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা আ ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। তারপর খালি করে সংখ্যাগুলো নির্ণয় করি। আচ্ছা। এখানে দেখো আমরা কিন্তু সমতুল্য ভগ্নাংশ নিয়ে অনেক আলোচনা করেছি এই অধ্যায়টিতে। সমতুল্য ভগ্নাংশ, এই যে পৃষ্ঠা নাম্বার ৫১ তে মূলত, এই যে পৃষ্ঠা নাম্বার ৫১, এই পৃষ্ঠা নাম্বার ৫১ তে মূলতই আলোচনা হয়েছে সমতুল্য ভগ্নাংশ নিয়ে। তাই আমাদের অবশ্যই জানা উচিত সমতুল্য ভগ্নাংশ কি? এই যে এখানে আমরা একটা প্রশ্ন লিখে রাখছি যে সমতুল্য ভগ্নাংশ কি? এটাও তোমাকে জানতে হবে। এরপরে আমাদের এখানে কি রয়েছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই যে এখন আমরা পৃষ্ঠা নাম্বার ৫১ শেষ হইছে, ৫২ তে আসছি। আরেকটা টপিক পেয়ে গেছি, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। কাকে? ভগ্নাংশকে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে কি? তোমরা এর আগের অধ্যায়, পূর্ববর্তী অধ্যায়ে জানাচ্ছ, গুণিতক করেছো, গুণনীয়ক করেছো, লসাগু করেছো, গসাগু করেছো। লঘিষ্ঠ কি? লঘিষ্ঠটা হচ্ছে, লঘিষ্ঠ মানে আমি বলেছিলাম ছোট। ওই অধ্যায় ভালো করে পড়ে দেখো। আমি কিন্তু কয়েকটা ভিডিও আপলোড দিছি চতুর্থ অধ্যায় থেকে। সরি, কয়েকটা ভিডিও আমি আপলোড দিছি তৃতীয় অধ্যায় থেকে। ওকে, হ্যাঁ, আমি তৃতীয় অধ্যায় থেকে কয়েকটা ভিডিও আপলোড দিছি। লসাগু গসাগু নিয়ে সেখানে আলোচনা রয়েছে। ওইখান থেকে কিছু ভিডিও তুমি দেখে ফেলো আমার, তাহলে তুমি লসাগু কি, লঘিষ্ঠ কি, সেগুলা পুরোপুরি বুঝে ফেলবে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। এক কথা মনে রাখবে আজীবনের জন্য, লঘিষ্ঠ মানে ছোট। অর্থাৎ ভগ্নাংশ যত বড়ই থাকুক না কেন, যত বড়ই থাকুক না কেন, এইটারে ছোট করাটাই হলো কি? এটাই হচ্ছে লঘিষ্ঠ। এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবথেকে ছোটটাই হচ্ছে লঘিষ্ঠ। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে, আচ্ছা আগে দেখি তো আমরা এই পাশে লিখছি কিনা। এই যে আমরা এখানে লিখে রাখছি যে ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, আমরা এটা এখানে লিখে রাখছি। ওকে। এখন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের কি রয়েছে? খালি করে সংখ্যাগুলো নির্ণয় করি। এগুলা আমাদের তেমন একটা প্রয়োজন নাই।
এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নাই। খালি ঘরের সংখ্যা পূরণ করি। এগুলা তো আমরা এই জায়গাতেও শিখে ফেলতে পারবো। ঠিক আছে? তারপর আচ্ছা এই পেজ তো শেষই আমাদের। আমি এই পেজে কি করি? এখন সংখ্যাগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কিভাবে ভগ্নাংশকে আ কোথায় আমরা ছিলাম? হ্যাঁ, ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? এইটা আমরা এইখানে লিখে ফেলছি। ঠিক আছে? এই যে আমরা এই জায়গায় এইটারে লিখে ফেলছি। এখন চলো আমরা পরেরটাতে যাই। আর কি রয়েছে আমরা দেখি তো। এই যে লঘিষ্ঠ আকারে কিভাবে নির্ণয় করতে হয় দেখছো এখানে তারা দেখাইয়া দিছে আমাদেরকে কিভাবে লঘিষ্ঠ আকারে নির্ণয় করতে হয়। আচ্ছা এরপরে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এইটা আমরা লিখে ফেলছি। তারপর রিমার্ক আছে এই যে এইসব অঙ্ক রয়েছে, এইসব অঙ্ক তখন তুমি করতে পারবে যখন তুমি এই যে বেসিক গুলা রয়েছে, এই বেসিক গুলা তুমি শেষ করে ফেলবে। তখন এইসব অঙ্ক তোমার কাছে কি মনে হবে? পানি মনে হবে। পানি সহজ মনে হবে। সহজ। ঠিক আছে? আচ্ছা এখানে হরগুলো সমান নয় এইসব আলোচনা রয়েছে। চলো আমরা সমতুল্য ভগ্নাংশের ধারণা ব্যবহার করি। আরো অনেক আলোচনা রয়েছে। ঠিক আছে? আচ্ছা সমহর এই যে আচ্ছা এখানে দেখো একটা কথা এখানে আছে। হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারে। এখানে একটি প্রশ্ন পেয়েছি সমহর কি? সমহর কি? এখানে একটি প্রশ্ন পেয়েছি কি? আমরা এখানে একটি প্রশ্ন পেয়েছি যে সমহর কি? এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আহ সমহর কি? এই যে সমহর কি? দাঁড়াও। এই যে সমহর কি? ঠিক আছে? এই যে এই সমহরটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা এরপরে যদি আমরা যাই আরো নিচে যাই, এই যে এখানে কিন্তু আরেকটা বিষয় চলে আসছে, ছোট বড়র বিষয় চলে আসছে। কে বড় কে ছোট। এখানে আরেকটা বিষয় আসছে কে এইটা সমান এইটা। অর্থাৎ ১ সমান ১ যেভাবে আমরা লিখি, অর্থাৎ এইটা সমান এইটা। এখানে কি সমান হবে কি না? অর্থাৎ সমান এবং গ্রেটার দেন লেস দেন এর ব্যবহার। আমরা এই যে এখানে এটা লিখে রাখছি যে ভগ্নাংশের ক্ষেত্রে সমান, এই যে ভগ্নাংশের ক্ষেত্রে সমান এবং গ্রেটার দেন লেস দেন এর ব্যবহার আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কে বড় কে ছোট সেটা বের করতে হবে। অথবা সমান দিয়ে বলতে পারে যে এই দুইটির মধ্যে দুইটি ভগ্নাংশ দিয়ে বলতে পারে এখানে মধ্যস্থানে সমান হবে কি না। আচ্ছা যাই হোক আমরা পরেতে যাই। এখানে কিন্তু পেয়েছিলাম সমহরকে, এই যে সমহর আমরা প্রশ্নটা লিখে ফেলছি এখানে। ঠিক আছে? এটাই হচ্ছে এইটাও এই অধ্যায়ের একটা বেসিক আলোচনা। তারপরে আমরা এখানে দেখি তো এই যে এখানে রয়েছে 5/3 এবং 3/2 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এই ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমাদেরকে তুলনা করতে হবে। তার মানে আমরা আরেকটি প্রশ্ন আরেকটা বেসিক পেলাম যে ভগ্নাংশ দিয়ে বলবে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। রূপান্তর করার পর কি বলবে? তুলনা করো। তুলনা মানে কি কে বড় কে ছোট নাকি সমান এইটা বের করার জন্য বলতেছে। ঠিক আছে? এগুলো একেবারে পানির মতো সহজ। আচ্ছা আমরা নিচে যাই, যদি নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এগুলো আমরা লিখে ফেলছি। আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এর ব্যবহার ইত্যাদি রয়েছে। এই যে এখানে খালি ঘর হলো ৩ ও ৫ এর সাধারণ গুণিতক, আবার ৩ ও ৫ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এর ব্যবহার তোমাকে জানতে হবে। ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু লসাগুর ব্যবহার আছে। ভগ্নাংশ মানেই লসাগু। লসাগু অবশ্যই তোমাকে জানতে হবে। আর এই লসাগু ওই লসাগু না যে তুমি ৫ এর নামতা ৫ এর গুণিতকগুলো এই পাশে লিখলে, তারপর ৬ এর গুণিতকগুলো এই পাশে লিখলে, তারপর যেইটা সবথেকে ছোট বের হয় ওইটা লসাগু। এইভাবে করো যদি তাহলে পরীক্ষায় তোমার সময় থাকবে না। তুমি লসাগুকে এইভাবে করতে হবে। এইসব টান ব্যবহার করে করতে হবে। তখন তোমার কাছে লসাগুকে পানির মতো সহজ মনে হবে। অঙ্কের সমাধান দ্রুত বেরিয়ে আসবে। তারপর ভগ্নাংশের সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করা যায়। হরগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ব্যবহার করতে হবে। এরপর কি ৬/৫ ৯/১ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এগুলা শেষ আমাদের আলোচনা, এগুলা শেষ। বড় ছোট আলোচনা শেষ। এই যে বড় ছোট আলোচনা এগুলা শেষ। এই যে আরেকটা পাইছি ভগ্নাংশের ক্ষেত্রে তারা কিছু ভাগের ব্যবহার করছে। দেখছো? এই যে দেখছো ভগ্নাংশের ক্ষেত্রে তারা কি কিছু ভাগের ব্যবহার করছে। আমরা কিন্তু এইটা এখানে লিখা দরকার। আচ্ছা এটাকে মূলত আমরা সমীকরণ বলতে পারি। এটাকে আমরা সমীকরণ বলতে পারি। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে ভগ্নাংশের ক্ষেত্রে সমীকরণের ব্যবহার। ঠিক আছে? এখানে আমরা লিখে ফেলি যে ভগ্নাংশের ক্ষেত্রে সমীকরণের ব্যবহার। ভগ্নাংশের ক্ষেত্রে সমীকরণের ব্যবহার। ওকে? ভগ্নাংশের ক্ষেত্রে সমীকরণের ব্যবহার। এইটাও কিন্তু তুমি জানতে হবে। অর্থাৎ সমীকরণের ব্যবহার কি? এই যে সমীকরণ কি? সমীকরণ মানে সোজা কথা তুমি এইটারে মাথায় রেখে ফেলো। এই যে ১৮/৯ = ২।
এটারে কিভাবে সমাধান করা যায়, এটাই হচ্ছে সমীকরণ। এটারে তুমি ভগ্নাংশে রূপান্তর করবে, এই যে যেটা রয়েছে এটারে তুমি ভগ্নাংশে রূপান্তর করবে, ভগ্নাংশে রূপান্তর করার পর একটা আনসার বেরিয়ে আসবে। ওকে, তারপরে দেখি তো আমরা আর কি রয়েছে। এখানে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি, এইটা আমরা লিখে ফেলছি। নিচে যাই আমরা, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি, শেষ আমাদের। আচ্ছা, এইগুলা কি নিচে ভগ্নাংশ, এই যে সমান গ্রেটার দেন লেস দেন সমানের ব্যবহার, এটা কিন্তু আমরা এই যে এই জায়গা লিখে ফেলছি। এই দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে সমান ছোট বড় এর গ্রেটার দেন লেস দেন এর ব্যবহার জানতে হবে। আচ্ছা, এইগুলা শেষ আমাদের, এইগুলা শেষ। যখন তুমি বেসিক গুলা শিখে ফেলবে, এই যে বেসিক গুলা শিখে ফেলবে, তখন এইগুলা তোমার কাছে পানি মনে হবে। এই যে যেগুলা দিয়েছে খালি ঘর, শুধু খালি ঘর, শুধু খালি ঘর, এইগুলা তুমি 1 মিনিটে করে ফেলবে, 1 মিনিটে সমাধান করে ফেলতে পারবে যদি বেসিক গুলা জেনে ফেলো। সমান, আবার সমান, গ্রেটার দেন লেস দেন এর ব্যবহার, আমরা কিন্তু এটা লিখে ফেলছি হৃৎপিণ্ডটা। তারপরে এই যে আরেকটা প্রশ্ন আসছে, এই প্রশ্ন, এই প্রশ্নটা তোমার কাছে পানি মনে হবে। এই যে পাশে তো পানি তারা দিয়েই দিছে দেখতেছি আমি, এই যে পানির মতো মনে হবে এই প্রশ্নটা যখন তুমি ডান পাশের সকল বেসিক গুলা, এই যে নিচে বেসিক গুলা লিখে রাখছে, এইগুলা তোমরা বুঝে ফেলবে। আচ্ছা, এখানে দেখো আরেকটি আসছে যে ভগ্নাংশের ক্ষেত্রে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য, এই যে আমি এখানে সমীকরণ লিখেছি, এখানে মূলত আমরা যদি গাণিতিক বাক্য লিখে ফেলি তাহলে জিনিসটা সুন্দর হয়। গাণিতিক বাক্য, ওকে, গাণিতিক, ওকে, ভগ্নাংশের ক্ষেত্রে গাণিতিক বাক্য এর ব্যবহার। এই যে ভগ্নাংশের ক্ষেত্রে কি গাণিতিক বাক্যের ব্যবহার, অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে গাণিতিক বাক্যের ব্যবহার আমাদেরকে জানতে হবে। এটা এই যে গাণিতিক বাক্য, দেখো গাণিতিক বাক্য কি মূলত সেটা বুঝতে হবে। মানে এখানে এই এই যে মানে গাণিতিক বাক্য কি সেটা যদি তুমি বুঝতে হয় তাহলে দেখো, এখানে কিন্তু একটা ডাক দিয়েছে, এটা কি উত্তর না এটা ডাক, এটাকে ডাকের গাণিতিক বাক্যে রূপান্তর করতে হবে। গাণিতিক বাক্য রূপান্তর মানে যদি আমি তোমাকে সহজ ভাষায় বলি, যে মনে করো প্রশ্ন করেছে এইরকম যে ফারহান স্যারের কাছে রয়েছে 2টি চকলেট, আর রিমা ম্যামের কাছে রয়েছে 2টি চকলেট, দুইজনের কাছে কয়টি চকলেট রয়েছে, তাহলে আমরা কি লিখবো? যে 2 + 2 = 4। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এটা কি? এটা হচ্ছে গাণিতিক বাক্য। বেসিকটা বলে দিলাম তোমাকে, ঠিক আছে? অর্থাৎ গাণিতিক বাক্য কি, ভগ্নাংশের ক্ষেত্রে গাণিতিক বাক্যের ব্যবহার জানতে হবে। এরপর কি রয়েছে ভগ্নাংশের, এই যে এখানে দেখো কি রয়েছে, এখানে যোগ রয়েছে, তার মানে এইটা কি ভগ্নাংশের যোগফল। আমরা লিখেছি কিনা দেখি তো, এই যে আমরা লিখেছি এখানে যে ভগ্নাংশের যোগফল কি সেটা জানতে হবে। অবশ্যই ভগ্নাংশের যোগফল জানতে হবে, এই অধ্যায়ের হৃৎপিণ্ডই হচ্ছে যোগফল। আরো একটি রয়েছে, আর সেটি হলো এই অধ্যায়ের হৃৎপিণ্ড। আচ্ছা, এই যে যোগফল, এইগুলা তো আমরা এখানে লিখে ফেলছি, এগুলা সময় ওই বেসিকটা শিখে ফেললে, এই বেসিকটা ভগ্নাংশের যোগফল শিখে ফেললে এগুলা তোমার কাছে কিছুই না। এই যে প্রশ্ন করেছে এগুলা সহজ। আচ্ছা, এই যে আরেকটা পেয়েছি এখন বিগফল, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে বিগফলেরও জরুরি রয়েছে। এই যে ভগ্নাংশের ক্ষেত্রে বিগফলের, এই যে এটা হচ্ছে যোগ, আর এই যে এটা হচ্ছে বিগ, ভগ্নাংশের ক্ষেত্রে বিগফল। ওকে, আমরা অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে বিগফল জানতে হবে। এরপর কি রয়েছে, এরপর আমরা সমহর বিশিষ্ট করে যোগ করি, বিয়োগ করি। তারপর আমরা এই যে এগুলা শেষ আমাদের মূলত, যে যে যোগ যোগ যোগ, তারপর কি যোগ খালি ঘর, এগুলা শেষ, বিয়োগ যোগ এই যে এখানে রয়েছে এগুলা শেষ আমাদের। আর কি রয়েছে, আর আমরা এগুলা শেষ এখানে সবগুলোই আমরা লিখে ফেলেছি। আর কি রয়েছে, এই যে ডাক এখানে বলেছে, এইসব ডাক এটা আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে যখন আমরা এই সব বেসিক গুলা শেষ করে ফেলবো। আর কি রয়েছে, এই যে আমরা নিচে প্রশ্নে চলে আসলাম, এখানে তারা অনেকগুলা প্রশ্ন করেছে, অনেকগুলা প্রশ্ন করেছে, ঠিক আছে? এই প্রশ্নগুলাকে, এই প্রশ্নগুলা এই উত্তর কিনা ডাক, এগুলো হচ্ছে প্রশ্ন ডাক, এগুলাকে অঙ্ক করার সময় এগুলোকে আগে গাণিতিক বাক্যে রূপান্তর করতে হবে, তারপর ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এইভাবেই এই অঙ্কগুলোর সমাধান বের হয়ে আসবে। তার মানে এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে ভগ্নাংশের ভগ্নাংশের প্রশ্ন সৃজনশীলকে কিভাবে গাণিতিক বাক্যে রূপান্তর করবে। ঠিক আছে, এই যে আরেকটা প্রশ্ন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে তুমি এই অধ্যায় থেকে 20টা প্রশ্ন কালেক্ট করো, কালেক্ট করার পর ওই 20টা প্রশ্নের গাণিতিক বাক্য বানাও। যে আমি গাণিতিক বাক্য বানানো মানেটা কি, যে আমি এই প্রশ্নটারে বুঝে ফেলছি। যেমন এখানে 3/4 মিটার ও 2/3 1 মিটার দৈর্ঘ্যে 2টি ফিতা একত্রে কত মিটার। একত্রে মানে কি, একত্রে মানে মোট, একত্রে মানে যোগ, একত্রে মানে যোগফল, একত্রে মানে কি সর্বমোট ইত্যাদি বুঝায়।
ঠিক আছে? তাহলে একত্রে মানে যোগফল যেহেতু, তাহলে এই দুইটারে কি করতে হবে? যোগ দিতে হবে। তার মানে 3 সমস্ত 60/3 যোগ 2 সমস্ত 3/1, এই দুইটারে যোগ করলেই যেই আনসার আসবে, ওই আনসারটাই হবে কি এই প্রশ্নের আনসার। এই তো আমি এই অঙ্কটারে বুঝে ফেললাম, অর্থাৎ প্রথমে আমি কি গাণিতিক বাক্যে রূপান্তর করলাম। এইভাবে মূলত এই অধ্যায়ের হৃৎপিণ্ডগুলাকে তোমাকে সমাধান করতে হবে। আর নাই। ঠিক আছে? এখন চলো আমরা এই পৃষ্ঠটিকে আমরা বড় করলাম। এখানে আমরা কতটি পেয়েছি দেখো। এই যে আমি সবগুলা যদি এখন ক্লিন করি, তোমরা দেখতে পারবে আমাদের এই যে এই অধ্যায়, এইগুলো হচ্ছে মূলত এই অধ্যায়ের হৃৎপিণ্ড, বেসিক, যেগুলা যদি তুমি না জানো তুমি পরীক্ষায় কিছুই করতে পারবে না। এই যে এখানে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কি, অপকৃত ভগ্নাংশ কি, লব কি, হর কি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর, আমি তোমাদেরকে এগুলা পরে পরে শুনাইতেছি। তারপর কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, তারপর কিভাবে একটি ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ তৈরি করা যায়, সমতুল্য ভগ্নাংশ কি, তারপর ভগ্নাংশের ক্ষেত্রে সমান, গ্রেটার দেন, লেস দেন এর ব্যবহার জানতে হবে, ভগ্নাংশে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, সমহর কি, তারপর হচ্ছে কিভাবে ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এর ব্যবহার, ভগ্নাংশের ক্ষেত্রে গাণিতিক বাক্যের ব্যবহার, ভগ্নাংশের যোগফল, ভগ্নাংশের বিয়োগফল, তারপর হচ্ছে 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখানে বলেছে ভগ্নাংশের প্রশ্ন সৃজনশীলকে কিভাবে গাণিতিক বাক্যে রূপান্তর করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রায় 10 থেকে 15টি বেসিক লিখে ফেলেছি। এই 10 থেকে 15টা বেসিকই হচ্ছে, এই যে 10 থেকে 15টা বেসিকই হচ্ছে এই অধ্যায়ের হৃৎপিণ্ড, অর্থাৎ হার্ট, অর্থাৎ অর্থাৎ হার্ট। ঠিক আছে? অর্থাৎ কি হার্ট। ওকে, এই যে 15 থেকে 20টা যারা শিখে ফেলবে এগুলো হচ্ছে বেসিক, বেসিক বেসিক বা হার্ট বলতে পারো, অর্থাৎ হৃৎপিণ্ড অথবা মূল। মূল গাছের যেমন জড় থাকে, মূল থাকে, অর্থাৎ এই মূল ছাড়া কি গাছ টিকে থাকবে না? তুমি হাত দিয়ে চুলেই গাছটি পড়ে যাবে। তেমনি এই অধ্যায়ের জড় বা মূল বা বেসিক হচ্ছে এইগুলা। ঠিক আছে? এইগুলা যে শিখে ফেলছে সে এই অধ্যায়ে বাঘ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঘ হয়ে গেছে। এখন এখন তো তুমি বাঘ হয়ে গেলে, এখন তোমাকে কি হতে হবে? এখন অবশ্যই তোমাকে, যেহেতু তুমি বাঘ হইছো, সেহেতু তুমি তোমার এই যে জঙ্গলটা আছে, এই যে ফরেস্ট বনটা আছে, এই বনের কি রাজাও হতে হবে। শুধু তো বাঘ হলে হবে না। কি, বাঘ যেহেতু হয়েছে সেহেতু তোমাকে রাজা হতে হবে। এখন রাজা হতে হলে কি করতে হবে? এই অধ্যায়ের এইগুলা যেহেতু হলো বেসিক, তাহলে তোমাকে হতে হবে অ্যাডভান্স। এখন এই অধ্যায়ে অ্যাডভান্স আলোচনা আসছে, অর্থাৎ অ্যাডভান্স মানে কি? এখন যেমন তোমার কাছে ক্লাস 1 এর প্রশ্নগুলা পানির মতো লাগে, যে আমি 1 মিনিটে ক্লাস 1 এর প্রশ্নগুলা সমাধান করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবো। তেমনি ভাবে যখন অ্যাডভান্স হয়ে যাবে এই অধ্যায়টিতে, তখন এই অধ্যায়ের যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে তোমাকে সৃজনশীল দোক না কেন, প্রশ্ন দোক না কেন, নৈবত্তিক দোক না কেন, তুমি সেগুলা অনায়াসে সমাধান করতে পারবে। আর তখনই পারবে যখন তুমি প্রথমে বেসিক শেষ করবে, তারপর তুমি অ্যাডভান্স শেষ করবে। আজ আমি আলোচনা করেছি বেসিক নিয়ে, জ্বর নিয়ে। এখন আমি অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও অ্যাডভান্স নিয়ে আসছে। আর একটা ভিডিও আসবে এই অধ্যায় থেকে। আর সেটি হচ্ছে এই অধ্যায় থেকে কি কি সঠিক উত্তর আসবে, কি কি শূন্যস্থান আসবে, কি কি সৃজনশীল আসবে, 100% সৃজনশীল গুলা কি কি রয়েছে সেগুলো আসছে। আর এই দুইটি ভিডিও, একটা এই দুইটা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ। এগুলা লিখে রাখো, এগুলা কিন্তু অত্যন্ত জরুরি। ধরে এক একটি সমাধান করো। একদিনের ভিতরে এগুলা সমাধান করবে। তারপর অর্থাৎ একদিনে এক চ্যাপ্টার শেষ, এইগুলা একদিনে সমাধান করো। তারপর সকল প্রশ্নগুলো একদিনে সমাধান করো, বইয়ের শেষ। এই অধ্যায় তোমার কাছে কি হয়ে গেল? পানি হয়ে গেল। তারপর সমাধান করার পর আমি কিন্তু অতি শীঘ্রই অ্যাডভান্স একটা ভিডিও নিয়ে আসছি। ইউটিউবে দিতেও পারি, নাও দিতে পারি। তাই আমি বলবো হোয়াটসঅ্যাপে জয়েন হও। নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? ডেসক্রিপশনে বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হও। আর যারা এখনো ভর্তি হও নাই, তারা চাইলে সারা বছরের জন্য আমাদের কাছে গণিত পড়তে পারো মাত্র 2000 টাকা দিয়ে। অর্থাৎ 2000 টাকা দিলে আর সারা বছর আমাদের কাছে গণিত পড়লে এবং ক্লাসে 1 নম্বর শিক্ষার্থী হয়ে গেলে, ঠিক আছে, হয়ে যেতে পারবে। যদি আমাদের কাছে পড়ালেখা করতে তুমি ইচ্ছুক হও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই 2000 টাকা আমাদেরকে পে করতে হবে। আল্লাহ হাফিজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অধ্যায় এবং এই অধ্যায় থেকে আরো 1-2টি ভিডিও আসছে, ইম্পর্টেন্ট ভিডিও। সবাই সাথে থাকবে। সাবস্ক্রাইব।